আসসালামু আলাইকুম, শারমিন লীনা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। মানহানির অভিযোগে দায়ের করা 5 মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সিএমএম আদালতে পৃথক দুটি আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এবি সিদ্দিকীর করা মুক্তিযোদ্ধাদের কটূক্তি, ভুল জন্মদিন পালন সহ মানহানির 5 মামলায় খালাস আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। বিচারক 5 মামলা থেকে খালেদা জিয়াকে খালাস দেন। বিএনপির আইনজীবীদের অভিযোগ, 4 বছর আগে বাদী মৃত্যুবরণ করলেও এতদিন হয়রানি করতেই মিথ্যা এসব মামলা ঝুলিয়ে রাখা হয়েছিল। আজ এসব মামলার শুনানি ছিল, কিন্তু মামলার বাদীরা আদালতে হাজির না হওয়ায় বেগম খালেদা জিয়ার আইনজীবীরা মামলা থেকে তাকে খালাসের আবেদন করেন। আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না। দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি। বিজ্ঞ আদালত ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছেন। সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো গণমাধ্যম নিয়ন্ত্রণের কালা কানুন বাতিল করার বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে সংবাদপত্রের সম্পাদকদের সাথে আলোচনা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পত্রিকার সম্পাদকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তারা এ বিষয়ে আলোচনা করেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত থাকার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে যেসব বাংলাদেশিদের কারাদণ্ড হয়েছিল তাদের সবাইকে সেদেশে প্রেসিডেন্ট ক্ষমা করে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে বলে এ সময় জানান প্রধান উপদেষ্টা। গণমাধ্যম কর্মীদের নামে যেন যত্রতত্র মামলা না হয় সে বিষয়ে দাবি রেখে সম্পাদকবৃন্দ বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যেন মামলা দেয়া হয়। জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় গণমাধ্যমকে সোচ্চারভাবে সরকারের ভুল ত্রুটি তুলে ধরে কাজ করার জন্য সম্পাদকদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে, এটা যেন বন্ধ হয়। মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালো আছে সেগুলোর, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না, এবং এটার রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন। বানভাসী মানুষের রাত কাটে ভয় আর আতঙ্ক নিয়ে। এক একটি বাড়ি যেন পানির তলে ডোবা দ্বীপ। সাপ আর মানুষের একসাথে বসবাস। নোয়াখালী লক্ষ্মীপুরের পানিবন্দী গ্রামগুলোতে বিদ্যুৎ না থাকা খুঁটখুটে অন্ধকারে তাই পালা করে ঘুমান বন্যার্তদের কেউ কেউ। বানভাসীদের রাতের চিত্র তুলে ধরছেন হাসান মাহমুদ, ছবি তুলেছেন রনি রায়হান। দিনের আলো নিভে গেলে আশঙ্কার ঘুটঘুটে অন্ধকার নিয়ে নামে রাত। রাত যত গভীর হয় পানিবন্দী বানভাসী মানুষের ঘুমহীন জেগে থাকার দৈর্ঘ্য বাড়ে। হোসনে আরার ঘর ডুবেছে তিলে তিলে গড়ে তোলা আসবাবপত্র, বিছানা, বালিশ, মাটির চুলো। গেল 5 দিন ধরে ঘুমোতে যান পাশের পাকা বাড়িতে। রাতের আঁধারেও দেখে আসেন ডুবে যাওয়া ঘরখানি। আমারও এই ঘর আছে আমার, আমি এই ঘরও থাকি, আরো যেটা তো বাইক ঘর অন্য ঘরও থাকি। হেমিয়ে দিন একবার যাই আর যাই না, ইয়ার আর এই ঘর রাইতে থাই, দিনও থাই। বাড়ির সদর দরজা কিংবা উঠানে থই থই পানিতে সাপের ভয় বাড়ে রাত যত গভীর হয়। টর্চ লাইট জ্বালিয়ে সাপ মারার চেষ্টা, কখনো কখনো মিলে যায় মাছ। দিনে যাতাই হোক না কেন, রাত যখন নেমে আসে তখন এক ঘর থেকে আরেক ঘরে যেতে এরকম পানি ভেঙে যেতে হচ্ছে। আমাদের বাড়িতে প্রচুর পানি, আমরা ঘর দুয়ারে সব পানি লেগে থাকতে পারি না। রাত্রেও সাপ টাপের ভয়ও আছে, এই জন্য আমরা খুব কষ্টে আছি। সর্বকিছুতে রোডে গাড়ি আইতে যেতে আমাদের কষ্ট হয়। বিদ্যুৎ না থাকায় দুর্গম বন্যা দুর্গত অঞ্চলে আঁধার নামলে গেরস্ত বাড়িগুলো হয়ে ওঠে পানিবন্দী নির্জন দ্বীপ। শুনশান, পুরো রাত কাটে নির্ঘুম। রাতের বেলা অন্য জায়গায় থাকতেছি, মানে সাপের ভয়ে বাইরে চলে যেতে হয়। ভাঙা ঘর মেরামতে বাড়ি ফিরতে সহযোগিতা চান তারা। অপেক্ষা করেন আধার কেটে একটা ভোরের আলোর। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, চাটখিল, নোয়াখালী।
দর্শক, বন্যার খবর জানতে এখন আমরা যাচ্ছি শাহরাস্তি চাঁদপুরে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাসান, প্রতিবেদন দেখে বোঝা যাচ্ছে যে কতটা দুর্বিষহ জীবনযাপন করছেন বানভাসী মানুষ। তারপরও আপনার কাছে জানতে চাই, সবশেষ পরিস্থিতি এই মুহূর্তে আপনি কেমন দেখছেন, সেখানে আমাদেরকে জানাবেন। চাঁদপুরের বিভিন্ন অঞ্চল আমি ঘুরলাম, বিশেষ করে শাহরাস্তিটি হচ্ছে বন্যার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শাহরাস্তির অঞ্চলগুলো আমরা দেখেছি। আমরা ডাকাতিয়া নদীর কাছাকাছি গিয়েছি, সেখান পর্যন্ত দেখেছি যে ডাকাতিয়া নদী থেকে যে সেই নদীর অঞ্চলের যে বাড়িঘরগুলো সেটা এখনও তলিয়ে আছে। কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি একটি মাধ্যমিক স্কুল, প্রাথমিক বিদ্যালয় সব কিছু রয়েছে এরকম একটি বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি, এবং সেই বিদ্যালয়ের যে নিচু ভবনগুলো সেগুলো কিন্তু ডুবে গেছে, এবং যে উঁচু একমাত্র একটি ভবন রয়েছে সেটিতে পানি না আসলেও পুরো মাঠ কিন্তু একেবারে থই থই করছে। এমন বিদ্যালয়গুলো কিন্তু বন্ধ রয়েছে। এটি দেখানোর একটি কারণ হচ্ছে যে স্কুল কলেজে এই অঞ্চলে বন্ধ, এবং শিক্ষা কার্যক্রম যে শিক্ষার্থীরা যে এই বন্যার কবলে পড়ে কতটা শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে সেটার একটা চিত্র হয়তো এখান থেকে একটা ধারণা পাবেন। কারণ এইসব যে শিক্ষার্থীর কথা বলছি তাদের বাড়িতেও কিন্তু পানি, সুতরাং একই রকম অবস্থা কিন্তু তাদের বাড়িতে, অথবা তাদের বাড়িতে আরও খারাপ অবস্থা। কারণ স্কুলগুলো পাকা, তাদের বাড়িটি কিন্তু পাকা নয়, কারণ মাটির মেঝেতে কিন্তু ডেবে যাচ্ছে, বারবারই বলছি। এবং সেই বাড়ি যে পুনর্নির্মাণের, তারা বারবার বলছেন আমাদের কাছে একটি কথা, যে বাড়িগুলো যাতে পুনর্নির্মাণ করার জন্য তারা সহায়তা পায় সেটি, তাহলে তারা তাদের সেই যে তাদের ভিটে সেই বাড়িতে ফিরে যেতে পারবে। নাহলে যারা আশ্রয় কেন্দ্রে আছে তারা কোথায় যাবে, এটি একটি প্রশ্ন বা একটা আমাদের কাছে তারা করেছেন যে আমরা আসলে কোথায় যাব, যে বাড়িটির টিন পড়ে গেছে কিংবা মাটি ডেবে গেছে, সেখানে থাকার মতো পরিস্থিতি নেই। পানি কিছুটা নামছে, কিন্তু যতটা পানি দ্রুত বেগে নামার কথা ততটা দ্রুত বেগে পানি এখানে নামছে না। এখানে স্কুলটির একটি চিত্র আপনাকে দেখাতে চাই, যে দেখুন এখানে শিক্ষকরা হয়তো স্কুলে আসেন, এবং সেই শিক্ষকরা কিন্তু এখানে যে পানি, সেই পানির জন্য কিন্তু তারা এই স্কুলটিতে ঢোকার মুখে এখানে যে স্কুলের যে বেঞ্চ রয়েছে সেই বেঞ্চ কিন্তু তারা বেঞ্চ দিয়ে এখানে একটি সড়কের মতো করেছে, যাতে এই বেঞ্চের সড়ক দিয়ে তারা অন্তত আসা যাওয়া করতে পারে। কারণ শিক্ষকরা মাঝে মধ্যে স্কুল দেখতে আসেন এবং স্কুলের কার্যক্রম পরিচালনার জন্য তারা এখানে রয়েছেন। এখানে এটা হচ্ছে গুমের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন দীর্ঘ ৮ বছর আয়না ঘরে বন্দী থাকা জামায়াতে ইসলামী প্রয়াত আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে, সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আজমি। জাতীয় প্রেস ক্লাবে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। এছাড়া সংবিধান সহ বাংলাদেশের আমূল সংস্কারের দাবিও করেন তিনি। নূর হোসেনের রিপোর্ট। জামায়াতে ইসলামী সাবেক আমির প্রয়াত অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি 2016 সালে গুমের শিকার হয়ে দীর্ঘ ৮ বছর আয়না ঘরে ছিলেন। সেখান থেকে মুক্তি পাওয়ার 25 দিন পর জাতীয় প্রেস ক্লাবে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে নিজের বক্তব্য তুলে ধরেন। আয়নাঘরে অমানবিক নির্যাতনে এখনও শারীরিক ও মানসিকভাবে অসুস্থ বলে জানান সাবেক চৌকশেই সেনা কর্মকর্তা। আমার জন্য 3 বছর কাঁদতে কাঁদতে আমাকে নাকে দেখে চলে গেছে এই জালেমরা। আমার বাবা মারা গেছে, আমার বড় 5 ভাইকে আসতে যায়নি, আমার মা মারা গেছে, 6টা ছেলে, একজনের সামনে ছিল না, আমি মায়ের অন্ধর লাঠে ছিলাম। আমার জন্য কাঁদতে কাঁদতে হাহাকার করে মা চলে গেছে, আমাকে আসতে যায়নি। ব্রিগেডিয়ার আজমি বলেন, ভারত বিরোধিতার কারণেই তাকে গুম করা হয়। এখনও ভারতের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন বলেও জানান তিনি। আমি দেশপ্রেমিক, দেশের জন্য কাজ করতে চাই। আল্লাহ আমাকে যেভাবে কাজ করেন সেভাবে কাজ করতে চাই। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাকে দেশের জন্য, এদেশের মানুষের জন্য কাজ করার সুযোগ দেন এবং সাহায্য করেন। 1971 সালে অধ্যাপক গোলাম আজম মানবতা বিরোধী কোনো অপরাধ করেননি জানিয়ে আজমি বলেন, তার বাবাও দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হন। যারা ওনার অপবাদ করেছে, ওনার জানাজা, ওনার এদেশে সারা পৃথিবীতে প্রায় 4000 জানাজা, কাবা শরীফের মধ্যে 100-এর মতো জানাজা হয়েছে। এই দেশের ইতিহাসে কেন, পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা হয়েছে কেন জানেন? ওনার লাশ নিয়ে যে বর্ণাঢ্য র্যালি হয়েছে, পৃথিবীর ইতিহাসের বড় র্যালি হয়েছে কিনা আমি জানি না। জাতিকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো সহ সংবিধানের আমূল সংস্কারের দাবি জানান ব্রিগেডিয়ার আজমি। আমাদের সংবিধান এটা 1972 সালে রচিত হয়েছে। 1970 সালে আওয়ামী লীগ জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়েছিল পাকিস্তানের সংবিধানের অধীনে পাকিস্তান রাষ্ট্র পরিচালনার জন্য, স্বাধীন বাংলাদেশের স্বাধীন সংবিধান রচনা করে নয়। তারা 1972 সালে পাকিস্তান আমাদের যুদ্ধ চাপিয়ে দিয়েছে, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু তারা জনগণের কাছ থেকে নতুন সংবিধানের প্রণয়নের কোনো ম্যান্ডেট নেয়নি। সুতরাং এই সংবিধান আমার দৃষ্টিতে বৈধ নয়।
গুম খুনের সঙ্গে জড়িত সবার বিচার নিশ্চিত করে ভবিষ্যতে কেউ যেন গুমের শিকার না হয় সেজন্য ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান আজমি। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, আর যেন মায়ের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে এবং দেশকে নতজানু রাষ্ট্রে পরিণত করতে বিদেশি রাষ্ট্রের ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল। এর সাথে শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী এমপিরা জড়িত ছিল। সেই ঘটনায় নতুন করে তদন্ত ও বিচারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্রুতই বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবিও জানিয়েছেন তিনি। এই হত্যাকাণ্ডের সাথে যে বিদেশি ষড়যন্ত্র জড়িত, এটি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক মনে করে। সেনাবাহিনীকে ধ্বংস করার জন্যেই প্রাথমিক পদক্ষেপ হলো এই বিডিআর হত্যাকাণ্ড। তো আমরা আশা করব বর্তমান সরকার নির্মোহভাবে, নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করবেন এবং পুনর্বিচারের কাজ দ্রুত শুরু করবেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের নামে ৩০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি সংস্থাটি অনুসন্ধানে আরও ২০০ কোটি টাকার বেশি মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধে প্রমাণ পেয়েছে সংস্থাটির অনুসন্ধান টিম। তার ও পরিবারের বিরুদ্ধে সব মিলিয়ে আপাতত ৩০০ কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণ মিলেছে, যার মধ্যে ব্যাংকের নগদ অর্থ, ঢাকায় ফ্ল্যাট ও জমি রয়েছে। অনুসন্ধানে তাদের ব্যাংক হিসাবে ১০০ কোটি টাকার বেশি অর্থের সন্ধান মিলেছে। আর দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসাদুজ্জামান খান কামাল, স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শফি মুদাসসির খান, মেয়ে সোফিয়া তাসনিম খান ও সহকারী একান্ত সচিব মনির হোসেনকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে। চলতি সপ্তাহের যে কোনো দিনই কমিশনের অনুমোদন ক্রমে মামলা করার কথা রয়েছে। হিংসা আর প্রতিশোধের রাজনীতি নয়, ন্যায় বিচার ভিত্তিক একটি সুন্দর সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ রাজধানীতে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় অনুষ্ঠানে তিনি এমন আহ্বান জানান। যে ব্যক্তি কিংবা জাতি পিছন নিয়ে কামড়াকামড়ি করে, সে পিছনে পড়ে থাকবে। আর যারা চায় যে আমরা এগিয়ে যাই, তাদেরকে ফরওয়ার্ড লুক করতে হবে, সামনে দেখতে হবে। এই জন্য আসুন পচা পিছনটাকে পিছনে ফেলে দেই, এইটা নিয়ে আর চর্চা না করি। এখন জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে সামনে কিভাবে আমরা আগাবো, আমরা সেই রোডম্যাপ তৈরি করি সবাই মিলে। এখানে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে। এবারে নগদ নিবেদিত অর্থনৈতিক সংবাদ। এবার পরিচালনা পর্ষদ পুনর্গঠন হওয়া 7 ব্যাংকের ঝুঁকিপূর্ণ ঋণের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব তথ্য নিয়ে আজ থেকে এই ব্যাংকগুলো পরিচালনা পর্ষদের সাথে আলোচনায় বসছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে যেসব ব্যাংকে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে, ওই ব্যাংকগুলোর কী পরিমাণ টাকা প্রভাবশালীদের কাছে আটকে আছে তা জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি এসব ব্যাংকে যে তারল্য সংকট চলছে তা থেকে উত্তরণের পরিকল্পনাও জানতে চাওয়া হয়েছে। এখন পর্যন্ত বেসরকারি খাতের ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। সাফল্যের ধারাবাহিকতায় দেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো মার্সেল হাসর এবার সিজন 7 শুরু হচ্ছে। প্রতিবারের মতো এবারও 8টি বিভাগীয় শহরে অডিশন পর্ব অনুষ্ঠিত হবে। চলছে প্রতিযোগিতার রেজিস্ট্রেশন কার্যক্রম। এরই মধ্যে মার্চেলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। নূর হোসেনের আরেকটি রিপোর্ট। দেশের বিনোদন জগতে এরই মধ্যে জনপ্রিয়তার অনন্য উচ্চতায় পৌঁছেছে এনটিভিতে প্রচারিত কমেডি রিয়েলিটি শো মার্সেল হাসো। এবার শোটির সিজন 7 শুরু হচ্ছে। ইতোমধ্যে ওয়ালটন কর্পোরেট অফিসে এ নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে এনটিভি ও মার্সেল। নতুন শো এর লোগো উন্মোচন করা হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এনটিভির হেড অফ প্রোগ্রাম আলফ্রেড খোকন, হেড অফ মার্কেটিং অঞ্জন কুণ্ডু সহ দুই পক্ষের কর্মকর্তারা বলেন, মার্সেল হাসোর মধ্য দিয়ে মেধাবী শিল্পীদের খুঁজে বের করা হয়। এবারের সিজনটি আগের থেকেও আকর্ষণীয় হবে বলেও প্রত্যাশা তাদের। মার্সেলের যে হাসো প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আসলে আমরা বিগত 6টি বছর করেছি, সুন্দর হয়েছে এবং প্রতিটা প্রোগ্রামই ভালো হয়েছে। যারা বিচারক ছিলেন, আসলে হাসো এটা একটা
আসলেই হাসতে হাসতে আমি প্রতিদিন এই অনুষ্ঠানটা কমপক্ষে আমি দেখতাম আর কি। খেলা বাদ দিয়ে, আমি সাধারণত খেলাপ্রিয় মানুষ, কিন্তু আমার খেলা বাদ দিয়েই আমি এই আমাদের অনুষ্ঠানটা দেখতাম, শুধু আমাদের মনে করে না, কিন্তু অনুষ্ঠানটা আসলে উপভোগ্য। আমরা চেষ্টা করে যাব আমাদের এবার টিম আরও স্ট্রং, হ্যাঁ, এবং আরও শক্তিশালী হয়েছে। আমাদের সব কিছুর মধ্যেই আরও একটা উত্তেজনাও আছে, হ্যাঁ, একটা নতুন বাংলাদেশের একটা ফিল আছে। সো ওইটা নিশ্চয়ই হাসতেও আমরা দেখতে পাবো। লাইফে সুস্থ থাকতে গেলে সবচেয়ে বড় যে জিনিসটি প্রয়োজন আমি ফিল করি সেটি হচ্ছে নিজের মধ্যে উৎসাহ, নিজের কাজের স্পিরিট বাড়ানো। সেটার ক্ষেত্রে হাসির কোনো বিকল্প নেই। এবং সত্যি যে 1.5 মাস 2 মাস এই অনুষ্ঠানটি হয়, নিজের কাছে এত ভাল লাগে, নিজের জীবনকে এত সুন্দর মনে হয়, এত উৎসাহ পায় কাজে, এটা ভাষায় প্রকাশ করার বাইরে। এই সিজনে 8 বিভাগ থেকে 40 জন প্রতিযোগীকে বাছাই করা হবে, যাদের 6 জনকে নিয়ে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বর্জ্য ব্যবস্থাপনায় শুরু হলো ওয়ালটন কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন 4। নতুন সময় নয়া প্রযুক্তি, নব প্রজন্মের সবুজ পৃথিবী স্লোগানে শুরু হলো এই অফারটি। এই সিজনে ক্রেতারা যে কোনো ব্র্যান্ডের সচল বা অচল ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব, স্পিকার, সিসিটিভি পণ্য বদলে সর্বোচ্চ 20% ছাড়ে ওয়ালটন ব্র্যান্ডের সমজাতীয় নতুন পণ্য কিনতে পারবেন। সোমবার রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন 4-এর লঞ্চিং প্রোগ্রামে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে এক্সচেঞ্জ অফার সিজন 4 উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর SM মাহবুবুল আলম এবং ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান SM রেজাউল আলম। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টা দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।